আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দেখো আনিশা, তুই ছোট, আমি তোর বাবা। তোর থেকে আমি বেশি বুঝি কি করা উচিত আর কি করা উচিত নয়। তুই এখন ওপরে যা। আমি মুখ ফুলিয়ে ব্যাগ ঘোরাতে ঘোরাতে ওপরে চলে এলাম। বিছানায় এক গাদা কার্ড দেখতে পেলাম। এসে বসে কার্ড ঘাঁটতে লাগলাম। ওপরে থাকা কার্ডটা চোখে পড়ল। কার্ডের পেছনে বড় বড় করে লেখা আয়াস চৌধুরী। এর মানে এই কার্ডটা আয়াস চৌধুরীর জন্য। ইচ্ছে তো করছে কার্ডটা জ্বালিয়ে দিতে, তবে এটা করা যাবে না। কার্ডটা দিয়ে একটু ওনাকে উস্কানি দিলে খুব একটা খারাপ হবে না, বেশ পৈশাচিক আনন্দ পাওয়া যাবে বটে। কার্ডটার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিলাম। সেটা এক সাইডে রেখে ব্যাগ কাঁধ থেকে নামিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম ফোনটা নড়ছে। ভাইব্রেশনের কারণে সেটা নড়ছে, মানে কেউ কল করেছে। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে গেলাম কল ধরার উদ্দেশ্যে। ফোন হাতে ধরতেই ভ্রু কুঁচকালাম। নম্বরটা অপরিচিত। কল রিসিভ করতে চাইলাম না, তবুও করলাম। কানে ধরতেই ওপাশ থেকে একটা মিষ্টি গলায় ভেসে এলো। হ্যালো নিশা পাখি। তখনই নিচের কপাল চাপড়ানো শুরু করলাম। দাঁতে দাঁত চেপে বললাম, আচ্ছা আপনি কি ভেবে রেখেছেন বলুন তো? আমাকে এক সেকেন্ডের জন্যেও শান্তিতে থাকতে দেবেন না? ইউ আর সো বোরিং নিশা পাখি। হবুবর ফোন দিলে তার সাথে হাই হ্যালো করতে হয়। আমি তোমাকে ফোন দিয়ে কত সুন্দর কণ্ঠে হ্যালো নিশা পাখি বললাম, আর তুমি এমন রুড গলায় কথা বলছো। আমি ওনার কথা শুনে হাসার চেষ্টা করলাম। রসকসহীন গলায় বললাম, এক্সকিউজ মি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার সাথে নয়, রোশন ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ওপাশ থেকে হাসির আওয়াজ এলো। ওনার হাসির কারণ উদ্ঘাটন করতে না পেরে ফোনে মনোযোগ দিলাম। আচ্ছা, ওই রোশন তোমার বর হয়ে কি করে বলো তো? তুমি একবার ওকে ভাইয়া বলছো, একবার বর বলছো। ভাইয়া কি কখনো বর হতে পারে? কেন হতে পারে না? 100 বার হতে পারে, 1000 বার হতে পারে। ইভেন আজকাল ভাইয়ারাই সাইয়া হয়ে যায়, জানেন না? আর একটা কথা শোনেননি, মেয়েরা যাকে ভাইয়া ডাকে পরে তাদেরই প্রেমে পড়ে। প্রথমে ভাবলাম আমার কথাটাতে পুরোপুরিভাবে দমে গেছেন উনি, তাই চুপ করে গেছেন। কিন্তু আমি ভুল ছিলাম। উনি গম্ভীর গলায় বললেন, ফাউল লজিক সুইটার। ভাইয়া ডাকলে না প্রেম প্রেম ভাবটাই চলে যায়, রোমান্স করার মুড থাকে না। প্রেম প্রেম তো তখন পাই যখন তুমি গর্জে আমার নাম ধরে রাখো, যখন বলে ওঠো, আয়াস চৌধুরী আপনি নোংরা, অসভ্য, বাজে, বিরক্তিকর লোক। বাট বিলিভ মি, তোমার কথা শুনে বিন্দুমাত্র রাগ হয় না আমার, বরং তোমাকে বিরক্ত জেগে ওঠে। আপনার কথা শেষ হয়েছে? এখন রাখি। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছে আমার নেই। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আর কয়েকদিন পর আমার বিয়ে, তাই আমার কাছে সময়ের অনেক দাম। অনেক প্রস্তুতি নিতে হবে আমায়, মানসিকভাবেও তৈরি হতে হবে। ওপাশ থেকে আয়াস থমথমে কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ তৈরি হও, মানসিকভাবে বা শারীরিকভাবে তৈরি হয়ে নাও, কজ বিয়ের পর তৈরি হওয়ার সুযোগই পাবে না তুমি। আমি কান থেকে ফোন সরিয়ে ফোন কাটতে নিলাম। কি যেন মনে পড়তেই আবারও কানে ফোন ধরে হাসি দিয়ে বললাম, আমার বিয়ের কার্ড তৈরি হয়ে গেছে। সর্বপ্রথম আপনি ইনভাইটেশন পাবেন। আমি নিজের হাতে আপনাকে ইনভাইটেশন কার্ড দেব। আর হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্টে থাকবেন। আমার আর রোশন ভাইয়ার খুব ভালো লাগবে। হ্যাঁ, কথাটা বলে কল কেটে দিলাম। ওনার প্রতি উত্তরে কোনো কথা শোনার ইচ্ছে বা ধৈর্য নেই আমার। তবে লাস্ট কথাগুলো বলে মনে একটা আনন্দ পেয়েছি, বড়ই আনন্দ। টেবিলে বই রেখে ঝিমুচ্ছি। বইটা কোনো কলেজ বা ভার্সিটির নয়, বইটা উপন্যাসের। লেখাপড়ার পাঠ চুকিয়ে ফেলেছি অনেক আগে ফাইনাল পরীক্ষা দিয়ে। হুমায়ুন আহমেদের উপন্যাসের বই। উপন্যাসের নাম একজন মায়াবতী। শেষ দিকে উপন্যাস পড়া। ঘড়ির কাঁটা 11টাতে ঠেকছে। 9টার থেকে ঘরে দরজার কড়া নাড়িয়েছে অনেকে। খেতে ডাকতে এসেছিল সবাই। আমার খাওয়ার ইচ্ছে নেই মোটেও। মোট 7 কাপ চা খেয়ে পেট ভরিয়ে ফেলেছি। গালে হাত দিয়ে ঘুমে তলিয়ে যাচ্ছিলাম, তখনই দরজার খটখট আওয়াজে চোখ খুলে চমকে উঠলাম। ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাতেই দেখলাম ঋদ্ধি আপু দরজা ঠেলে ঠুলে ঢুকছে, হাতে খাবারের ট্রে। আমার ঘুম ঘুম চোখ দেখে তৎক্ষণাৎ সে বলে উঠল, কিরে ঘুমে ঢলছিস, তবুও বই পড়ছিস? আমি ছোট্ট করে উত্তর দিলাম, হুম। আয় একটু খেয়ে নিবি।
আমি চোখ ডলতে ডলতে গিয়ে খাটে বসলাম। আপু ভাত মাখিয়ে আমার সামনে খাবার তুলে ধরতেই হাঁ করলাম আমি। খাবার চিবুতে চিবুতে বললাম, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে? না, রিক ভাইয়া জেগেছিল, বলল তুই নাকি ডিনার করিসনি, তোর জন্য খাবার নিয়ে আসতে। আচ্ছা, কালকে একবার আয়েশ চৌধুরীর বাড়ি যাবে? চুপচাপ খাবার মাখাচ্ছিল আপু। আমার কথা শুনে থেমে গেল, সন্দেহী গলায় বলে উঠল, ব্যাপারটা কি বলতো? দেখ, তুই কিন্তু বিয়েতে রাজি হয়েছিস, এখন আবার আয়েশের প্রেমে টেমে পড়িস না, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, বলে রাখলাম। আমি দুর্বল গলায় বললাম, আপু তুমিও না, পৃথিবীতে যদি আয়াস ছাড়া আর কোনো ছেলে না থাকতো তবুও না চিরকুমারী থেকে যেতাম, বিশ্বাস করো। তাও ওই লোকটাকে বিয়ে করতাম না বা প্রেম করতাম না। এতটা বাজে চয়েস না আমার। তাহলে কেন ওর বাড়িতে যাওয়ার কথা বলছিস? দেখ, একটা কথা বলে রাখি, সামনে তোর বিয়ে, অনেক প্রস্তুতি নিতে হবে আমার। কি রঙের ড্রেস পরবো, কেমন হেয়ার স্টাইল করব, কেমন মেকওভার হবে, সব চুজ করতে হবে। তার উপর আমার ফেসের অবস্থা দেখেছিস, পার্লারে যেতে হবে তো। বিয়ের অনেক কম সময়, আমি কোথাও যেতে পারবো না বাবা। আমার কপালে ভাঁজ পড়ল। পিনপিনে গলায় বললাম, ঋদ্ধি আপু, আমার মনে হয় বিয়েটা আমার না তোমার হচ্ছে। ঋদ্ধি আপু মুখ ফুলিয়ে তাকালো আমার দিকে। আমি রাগে ফুসফুস করতে করতে বললাম, লাগবে না, তুমি বাসায় বসে রূপচর্চা করো, আমি একা যাব, নয়তো ভাইয়াকে নিয়ে যাব। আপু যেন খানিকটা নিশ্চিন্ত হলো। আমাকে খাওয়ানোতে মন দিল সে। আমি আর দুইবার ভাত মুখে দিয়ে পানি খেয়ে ধপ করে শুয়ে পড়লাম। গায়ে চাদর টেনে নিয়ে চোখ বন্ধ করলাম। তখনও আপু হাঁ করে তাকিয়ে আছে। এখন চোখ খুলে তাকিয়ে বললাম, গুড নাইট। সকাল সকাল আসিফ ভাইয়ার সঙ্গে গাড়ি করে ছুটছি। উদ্দেশ্য আয়াজ চৌধুরীর বাড়ি। লোকটার হাতে বিয়ের কার্ডটা ধরিয়ে দিয়ে কি যে শান্তি পাওয়া যাবে ভাবতেই মনটা শান্তি শান্তি লাগছে। মনে মনে একটা পৈশাচিক আনন্দ উপভোগ করছিলাম। ঠিক তখনই আসিফ ভাইয়া গাড়িতে ব্রেক কষল। নিজেকে শান্ত রেখে নেমে পড়লাম গাড়ি থেকে, কিন্তু আসিফ ভাইয়া কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। কথাগুলো ঠিক বুঝতে পারছি না, কিন্তু আসিফ ভাইয়ার শ্যামবর্ণের চেহারা হুট করেই রং পাল্টাতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা দেখার জন্যে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। তুমি বোঝার চেষ্টা করো, আমি এখন বান্দরবানে আছি। আই প্রমিস এখান থেকে গিয়ে সোজাসুজি তোমার সাথেই দেখা করবো আতিয়া। আসিফ ভাইয়ার কথায় এটা স্পষ্ট যে আতিয়া আপু অর্থাৎ তার প্রেমিকার সঙ্গে কথা বলছে। ভাইয়ার কথা বলার সুরগুলো তার অস্থিরতা প্রকাশ করছে। হয়তো কোনো প্রবলেম হয়েছে তাদের মধ্যে। আমি গলা খাকারি দিতেই ভাইয়া আমার দিকে অসহায় ভঙ্গিতে তাকালো। তারপরেই বলে উঠল, ওকে ওকে, ডোন্ট ক্রাই, আমি দেখছি কি করা যায়, আমি আসছি যত তাড়াতাড়ি সম্ভব। কথাটা বলে কল কেটে দিল আসিফ ভাইয়া। আমার দিকে টলমল দৃষ্টিতে তাকাতেই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মিস্টার ভদ্র, এনি প্রবলেম? বহুত বড় প্রবলেম রে, শোন না, আমাকে ঢাকায় ব্যাক করতে হবে। আমি চোখ বড় বড় করে বললাম, আজকেই? আজকে মানে এক্ষুনি। ভাইয়ার কথা শুনে আমার চোখ ছোড়া আরো বড় বড় হয়ে গেল। ভাইয়া দ্রুত সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, ইউএস থেকে আসার পরে ওর সাথে দেখা করার সুযোগটুকুও পাইনি, তার উপর ঋদ্ধির জেদ, এখানে আসবে মানে আসবেই, তাই নিয়ে চলে এসেছি। তারপর থেকে একের পর এক ফোন দিয়ে চলছে আতিয়া, এখন তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটাই কথা বলছে, কেমন ভালোবাসো আমায়, সামান্য মিট অব্দি করতে পারছো না। কত প্ল্যানিং ছিল আমার, তোমার ওয়েলকাম সেলিব্রেশন করব, আরো অনেক অনেক কথা বলে কাঁদছে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল ভাইয়া। আমি তাকে সান্ত্বনা দেওয়া কণ্ঠে বললাম, রিল্যাক্স, কথা বলার সময় অ্যাটলিস্ট দম তো নাও। আচ্ছা, এখনই যখন যেতে হবে যাও তুমি বরং। ভেবে বলছিস তো? আই মিন, ওনার বাড়িতে যাবি একা একা? উনি তোর কোনো ক্ষতি করে না দেয় রাগের বশে। আমি বরং তোকে নিয়ে আয়াস চৌধুরীর বাড়ি যাই, বের হয়ে ঢাকার উদ্দেশ্যে বের হব। আমি ফিচিল গলায় বললাম, এতদিন আমার ক্ষতি করেনি, আই থিঙ্ক আজকেও করবে না। তুমি চাও, আমি এদিকটা সামলে নেব। ভাইয়া আর দেরি করলো না, গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত বেরিয়ে গেল। আমি একটা ভেঙচি কাটলাম। কেন না জানি এই ছেলেকে যতই আটকে রাখি এখন ওর মন উড়ু উড়ু করবে। তার থেকে ভালো যেতে দেওয়া। আমি হাঁটতে শুরু করলাম, মনে মনে বিয়ে নিয়ে হাজারো চিন্তা। আজকে আসিফ ভাইয়াকে দেখে মনে হলো কাপল জিনিসটা বড়ই প্যারাময়। অলওয়েজ নিজের সঙ্গীর কথা শুনতে, তার জন্য নিজের আনন্দটাকে মাটি পর্যন্ত করে দেওয়া উচিত। এসব জিনিস হয়তো আমার দ্বারা কখনোই পসিবল নয়। বিয়ে হলে কি রোশন ভাইয়া এমনই করবে? হু নোস।
দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই একজন মহিলা দরজা খুলে দিলেন। আমাকে দেখে মিনমিনে কণ্ঠে বলে উঠলেন, স্যারের সঙ্গে দেখা করতে চান? আমি মাথা নাড়ালাম। তখনই পথ ছাড়লেন উনি। অতপর আমি ছোট ছোট ধাপ ফেলে ঢুকে পড়লাম। সুবিশাল ঝাড়বাতি চকচক করছে, আশেপাশে ঝলমল করছে। আমি মহিলাটির দিকে প্রশ্ন ছুড়লাম, আপনার স্যার কোথায়? ডেকে দেওয়া যাবে? জি স্যার উপরে, আমি খবর দিচ্ছি, আপনি এখানে বসে ওয়েট করুন। ইটস ওকে, ওনাকে ডেকে দিন। মহিলাটি দ্রুত পা চালিয়ে উপরে চলে গেলেন। আমি ঠাই দাঁড়িয়ে থাকলাম, আশেপাশে তাকালাম। কার্ড ধরিয়ে কি কি কথা শোনানো চাই ভাবতে থাকলাম। ভাবতে ভাবতে কেটে গেল প্রায় 10 মিনিট। পেছন থেকে শীষ বাজানোর আওয়াজ সহ পায়ের শব্দ পেলাম। পেছন ফিরে তাকাতেই স্মার্টলি হাসলেন আয়াস। নিজের ট্রাউজারের পকেটে হাত দিয়ে নামছেন উনি। আমার কাছে এগিয়ে আসতেই আমি ওনার সামনে কার্ড তুলে ধরলাম। ওনার শীষ বাজানোর ধরনটা সরু হয়ে এলো। একসময় শীষ বাজানো থামিয়ে ভ্রু নাচিয়ে আমার দিকে তাকালেন উনি। আমি জোর করে হাসি দিয়ে বললাম, বিয়ের কার্ড। উনি তৎক্ষণাৎ আমার হাত থেকে কার্ডটা ছো মেরে নিলেন। বেশ খুশি হয়ে বলে উঠলেন, সিরিয়াসলি নিশা পাখি, বিয়ের কার্ড? আমাদের বিয়ের কার্ড বানিয়ে এভাবে সারপ্রাইজ দিতে চলে আসবে ভাবতেই পারিনি। ওনার এমন উদ্ভট কথায় আমার কপালে ভাঁজ পড়ল। শুকনো গলায় বলে উঠলাম, এক্সকিউজ মি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার সাথে রোশন ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে। উনি তখনই ভাবলেশীন হয়ে নিচের হাতে থাকা কার্ডটা হাত থেকে ছেড়ে দিলেন। কার্ডটা পড়ে গিয়ে কালো রঙের কার্পেটের ওপর লুটোপুটি খেতে শুরু করলো। নিচের ঠোঁটে হাত দিয়ে ভাবুক হয়ে এক আঙ্গুল নাড়াতে নাড়াতে হুট করে আমার দিকে ঝুঁকে পড়লেন। আমি অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঝুঁকে পড়লাম। উনি ভারাক্রান্ত গলায় বলে উঠলেন, ওহো সুইটার, তুমিও না? কোথায় ভাবলাম রোমান্টিক ফিল্মের মতো আমার হাতে আমাদের বিয়ের কার্ডটা ধরিয়ে আমায় শক দেবে, টাইগার মতো বলে উঠবে, আই অ্যাম সরি, আমি ভুল মানুষের সঙ্গে বেঁচেছিলাম, আসলে আমি তোমায় ভালোবাসি। কিন্তু দেখো, তুমি শক্ত দিলে কিন্তু অন্যভাবে। আমি ঠোঁট প্রসারিত করে হাত ভাঁজিয়ে বললাম, কি করব বলুন? আমার কাজের ধরন তো একদমই আলাদা। আমি অন্য সবার থেকে আলাদাভাবে শক দিতে পছন্দ করি। উনি আমার পেছন দিকে দাঁড়িয়ে আমার কাঁধে মাথা রাখলেন। আমি শিউরে উঠলাম। আমার অন্য কাঁধে নিচের হাত রেখে স্নিগ্ধ গলায় বলে উঠলেন, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে, ইউ আর ডিফারেন্ট। আমি সরে গেলাম। নিচু হয়ে কার্ডটা তুলে ওনার হাতে সযত্নে ধরিয়ে দিলাম এবং বললাম, ভালো লাগাটাকে ভালো লাগা পর্যন্তই সীমাবদ্ধ থাকতে দিন। আর হ্যাঁ, বিয়েতে অবশ্যই আসবেন, সব ইভেন্টে আসবেন, আমার ভালো লাগবে। আর কার্ডটাও রেখে দেবেন, বিয়েতে কার্ড ছাড়া ঢুকতে দেবে না। বরের এন্ট্রি বিয়ের কার্ড দিয়ে হয়, কখনো শুনেছো? ওনার কথা প্রথমে বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকালাম। কথাটার মানে বুঝতে না পেরে কনফিউজড হয়ে বলে উঠলাম, মানে? মানেটা তো বিয়ের দিনই বুঝতে পারবে, এখন বলো তো কি খাবে? আমি গম্ভীর হয়ে বললাম, কিছু না, এখন যাব বাড়িতে। কথাটা বলে পা বাড়ালাম। হুট করে কোথা থেকে একজন মহিলা চলে এলো, ওনার হাতে বালতি। উনি বিনয়ের সুরে বলে উঠলেন, একটু দাঁড়াবেন, আসলে এই জায়গাটা পরিষ্কার করব। আমি ভদ্রতার খাতিরে দাঁড়ালাম। মিনিট দুয়েক দাঁড়িয়ে থাকতেই এক পা দুই পা করে আয়াস আমার পেছনে এসে দাঁড়ালেন। আমার কানের সামনে মাথা এনে ধীর গলায় বললেন, শিখে নাও, শিখে নাও, বিয়ের পর কিন্তু সবার ছুটি। তোমার ডিউটি শুরু হবে, ঘর মোছা থেকে রান্না বান্না এবং আমার যত্ন তোমাকেই করতে হবে। আমি চোখ রাঙিয়ে তাকালাম আয়েশের দিকে। উনি আমার রাঙানো চোখ দেখে পিছিয়ে গিয়ে ভয়ের নাটক করে বললেন, ও মাই গড, ভয় পেয়েছি তো। আমি রাগে কটমট করে দৃষ্টিতে সরালাম। উনি লিমিট ক্রস করে ফেলছেন। না পেরে রাগের বশে ভিজে আর চপচপে টাইলসের মেঝেতে নিজের হিল জুতো রাখলাম। হিল জুতোটা নিচের নিয়মে স্লিপ কাটল। ব্যালেন্স রাখার জন্য দাঁড়ানোর চেষ্টা করলাম। তখনই বালতির পানিগুলো পড়ে গেল পায়ের সাথে বেঁধে। আমিও পড়তে নিলাম, তবে ঠিক সময় আয়াস হাতটা ধরে ফেললেন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওনার দিকে তাকালাম। আমি চাই না বিয়ের আগে হাত পা কোমর ভেঙে বসে থাকতে। আমার দিকে তাকিয়ে পাকা হাসি দিলেন আয়াস। একটু একটু করে নিচের হাত আলগা করতে লাগলেন। বুঝতে সময় লাগলো না উনি আমাকে ফেলে দেওয়ার ফন্দি আঁটছেন। আমি 2 ধাপ পিছিয়ে যেতেই আবারও হিল জুতো স্লিপ কাটল। আয়াস আমার হাত ছেড়েই দিয়েছেন প্রায়, কিন্তু আমি না ছেড়ে শক্ত করে ধরলাম। নিচে ধপ করে পড়ে গেলাম। চোখ বন্ধ করে ফেললাম।
তখনই একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো ফ্লোরটা কেঁপে উঠল। কয়েক সেকেন্ড পর চোখ খুলতেই পাশে তাকালাম। আয়াস উপর হয়ে পড়ে হা হয়ে তাকিয়ে আছে। ফ্লোরটা পানিতে থই থই করছে। আয়াসের উঁচু হয়ে থাকা চুলগুলো পানিতে মুষড়ে পড়েছে। ওনার গালে ছিটে ফোটা পানির ফোঁটা। শান্তিই লাগছে। আর যাই হোক, একা তো পড়ে যায়নি। একা পড়ে গেলে এই লোকটা নির্ঘাত আমাকে ইনসাল্ট করার একটা সুযোগও ছাড়তেন না। উনি পলকহীনভাবে তাকিয়ে থাকতে থাকতে হেসে চলেছেন। কি অদ্ভুত, পড়ে গিয়েও কেউ হাসে জানা ছিল না। আমি হাত দিয়ে ভর করে ওঠালাম। আমার ড্রেসের অর্ধেকটা ভিজে গিয়েছে, চুলগুলোও নেতিয়ে পড়েছে। রাগে দম ফেলে বললাম, কি দরকার ছিল এতটা নাটক করার? ফেলে দিলে তো প্রথমেই ফেলে দিতে পারতেন। উনি হাসি বন্ধ করে দ্রুত উঠে দাঁড়ালেন। নিজের চুলগুলো ছাড়তে ছাড়তে বললেন, তাতে তো মজা পাওয়া যেত না নিশা পাখি? ওহ, খুব মজা পেলেন তাই না? আপনিও পড়ে গেলেন, খুব মজা হলো। উনি শীতল কণ্ঠে বলে উঠলেন। খুব মজা পেলাম, ফিলিংসটাই অন্যরকম ছিল। বুঝতে পারলাম ওনার সাথে কথা বলার বেকার। বরাবরের মতোই বিরক্তিকর কথাগুলো বলতেই পটু উনি। হাত পা ছুঁড়ে সাবধানে পা বাড়ালাম, কিন্তু পুরোপুরিভাবে পা ফেলতে পারলাম না। হাত ধরে টেনে উনি নিজের দিকে ফেরালেন। আমি রাগে বিস্ফোরিত হয়ে কিছু বলতে যাব, তখনই আমার গালে সাদা রঙের রুমাল ঠেকালেন আয়াস। আমার মুখ বন্ধ হয়ে গেল। খুব নম্রভাবে আমার মুখের পানিগুলো মুছিয়ে দিলেন আয়াস। আমার চুলগুলোতে হাত দিতে গেলেই আমি ওনার হাত চেপে ধরলাম। দাঁতে দাঁত চেপে বললাম, কি দরকার জুতো মেরে করুদান করার? উনি আমার হাত ছাড়িয়ে গালে গাল ঠেকিয়ে বলল, এটাতেই তো বেশি ভালো লাগে। নিজেই কষ্ট দিয়ে নিজেই যখন মলম লাগাতে যাই তখন তোমার রিয়াকশন তো আগুনের লাভার মতো হয়ে ওঠে। ভেরি ফানি, কিন্তু আপনার কোনো মলমের আমার দরকার নেই। আমার কথায় পাত্তা না দিয়ে উনি আমায় ছেড়ে দিয়ে বলে উঠলেন, ডান। কি ডান? উনি আমার দিকে নিজের চাহনি দিয়ে ইশারা করলেন। আমি নিচের চুলে হাত দিলাম। কথার ছলে উনি আমার চুল মুছিয়ে দিয়েছেন। দাঁত বের করে হেসে উনি বললেন, এই ভেজা অবস্থায় বাড়িতে গেলে সবাই সন্দেহ করতো। আই মিন ইউ নো দ্যাট আই এম সেইং, সবাই মনে করবে তোমার আর আমার মধ্যে। ওনার কথা পুরোপুরি শেষ না হতেই বললাম, প্লিজ আর বলতে হবে না আপনাকে। আপনার মুখে নোংরা কথাগুলো তীব্র নোংরা হয়ে ওঠে। উনি আমার কথায় নিচের হাসি প্রসারিত করলেন। ওনার হাসিটা যেন আমার কাছে ঘি। আগুনে ঘি ঢাললে যেমন আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক তেমনই ওনার হাসি আমার রাগকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। হয়তো আমার রাগ বাড়ানোর জন্যেই সব সময় গা জ্বালানো হাসি দিয়ে প্রস্তুত থাকেন উনি। ইচ্ছে তো করে ওনার হাসির ওপর নিষিদ্ধ নামক সিল মেরে দিতে, কিন্তু আফসোস সেটা সম্ভব নয়। দুপুরে খেতে বসেছি। আমার বিপরীত পাশে বসেছে ঋদ্ধি আপু। খাওয়ার থেকে আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করতে ব্যস্ত সে। তবে তার ইশারার বিন্দুমাত্র বুঝতে পারছি না, তাই খাওয়াতে মনোযোগ দিচ্ছি। হঠাৎই আমার পায়ে কেউ নখ দিয়ে খোঁচা মারল। সাথে সাথে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালাম। আপু কিছুটা অপ্রস্তুত হয়ে দাঁড়ালো। আমি শিওর এত জোরে সোরে খোঁচা আপুই মেরেছে, কারণ তার পায়ের নখগুলো যথেষ্ট বড় বড়। আপুর দিকে চোখ গরম করে তাকাতেই বাবা বলে উঠল, কি হলো রে আনিশা, কি হয়েছে? চিৎকার দিয়ে উঠে পড়লি যে? আপুর দিকে বাঁকা দৃষ্টিতে তাকালাম। আপু অসহায় চোখ দেখে আমি বাবার উদ্দেশ্যে বললাম, কিছু না বাবা, মশা কামড়ে দিয়েছে। বাবা শান্ত হয়ে খেতে বলল। আচ্ছা বস। আমি বসে পড়লাম। আগের মতো খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে উঠে আসতেই পেছন পেছন ঋদ্ধি আপু উঠে এলো। আড়ালে আসতেই রাগে ফোঁসফোঁস করে বললাম, খোঁচাখুচি করো কেন? আপু অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আরে শোন, বলছিলাম যে একটা কথা বলার ছিল। হ্যাঁ তো বলো না। আপু আশেপাশে তাকিয়ে পড়ল। তোর নামে কি কোনো সম্পত্তি লেখা আছে? আমি সন্দেহী দৃষ্টিতে তাকালাম ঋদ্ধি আপুর দিকে। হঠাৎ করে আপুর কি হলো তা আমার অজানা। এমন আচরণ করার কোনো মানে খুঁজে পেলাম না আমি। সরু গলায় বললাম, কিসের সম্পত্তি? আমার তো জানা নেই। হঠাৎ তুমি সম্পত্তির কথাটা কেন তুলছ? আপু কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়িয়ে বলল, না কিছু না, এমনিতেই।
কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না ঋদ্ধি আপু। হনহন করে আমার পাশ কাটিয়ে চলে গেল। আমি পেছন থেকে ডাকলাম, অথচ আপু পাত্তা অবধি দিল না। আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম। ঘড়িতে 4:20 নিজের অনিচ্ছা সত্ত্বেও ঘাড়ে সাইড ব্যাগ ঝুলিয়ে সামনে তাকালাম। আয়নাতে নিজেকে দেখে নিলাম। তখনই ঋদ্ধি আপুর আগমন ঘটে, সঙ্গে ভাইয়ারও। আমি ঋদ্ধি আপুকে দেখে বললাম, ভাগ্যিস তোমাকে 1.5 ঘন্টা আগে রেডি হতে পাঠিয়েছিলাম, নয়তো এখানেই সন্ধে লাগিয়ে দিতে। আপু আমার দিকে মুখ বেঁকিয়ে তাকালো। ভাইয়া ফোনের দিকে গভীর মনোযোগ দিয়ে বলে উঠল, হয়েছে তোদের, এখন চল। কথাটা বলে ভাইয়া বেরিয়ে গেল ফোন ঘাঁটতে ঘাঁটতে। আমি আর আপু বেরিয়ে এলাম ভাইয়ার পিছু পিছু। মার্কেটে যেতে হবে বিয়ের বাজারের জন্য। ভাইয়ার কথা, আজকে কিছু জিনিস কিনে রাখি, কালকে আবার মার্কেটে আসবে। বিয়ের জিনিসপত্র তো কম লাগে না। কালকে খালামণি আর খালু আসবে, তাদের সঙ্গে আবারও মার্কেটে আসা হবে। গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। আমরা সবাই নেমে পড়লাম। ভাইয়া গাড়ির দরজা বন্ধ করতেই আমাদের গাড়ির পাশ ঘেঁষে আর একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে অ্যাশ রঙের জ্যাকেট পরিহিত একটা ব্যক্তি নেমে এলো, জ্যাকেট ঠিক করতে করতে। যাকে দেখে নিজের বিরক্ত এবং বিস্ময় দুটোই চরম উঠে গেল। আমি বিস্ফোরিত কণ্ঠে বললাম, আপনি?